বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হবেন অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি, এবং আমাদের সাথে যুক্ত আছেন লুনা নূর, সম্পাদক কেন্দ্রীয় কমিটি সিপিবি। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হতে আগ্রহী নন। তিনি জোর দিয়ে বলেন তাদের কাজ হলো নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণকারী পরবর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা তার এমন একটি প্রশ্নের জবাবে বা কোনো পদে থাকবেন কিনা তিনি বলেন কোনো উপায় নেই। আমার মনে হয় আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য এটি করতে চান না। অধ্যাপক ইউনূস স্পষ্টভাবে বলেন তাদের কাজ হলো ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যাতে জনগণ খুশি হয় তা নিশ্চিত করা। এবং পরে যে তথ্যটি তা হচ্ছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যে বৈঠক হতে যাচ্ছে তা হবে একটি ঐতিহাসিক মুহূর্ত। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে সুবাতাস বইবে। রিজভী আরও বলেন বিএনপি এরই মধ্যে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেছে। জাতি প্রত্যাশা করে যৌক্তিক সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আলোচনার মাধ্যমেই নির্বাচন সহ সব রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব। এরপর আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসের নতুন উপধরনের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। এটি ছড়িয়ে পড়া প্রতিরোধে 7 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর এই নির্দেশনার কথা জানান। তিনি বলেন করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভেরিয়েন্ট এরই মধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে বাংলাদেশের সব স্থল নৌ বিমানবন্দরের IHR ডেস্ক সমূহে নজরদারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনা শুরু করতে চাই। লুনা নূর, আপনার কাছে আসি। প্রথমে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে যা দেখলাম আমরা তা হচ্ছে যে সরকারের অন্তর্বর্তী সরকারের আগ্রহে বা অনুরোধেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে প্রধান উপদেষ্টা একাধিকবার বসেছেন, আলাপ আলোচনা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, নির্বাচন সংস্কার সহ ঐকমত্য বিভিন্ন বিষয়। তারেক রহমান দেশে না থাকায় বসা হয়নি, বিষয়টি এমন হতে পারে। এই জন্যই কি আসলে বৈঠকে বসার ব্যাপারে সরকারের এই আগ্রহ? আপনি এর কারণ কি দেখেন অথবা কিভাবে দেখেন বিষয়টি, লুনা নূর? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। প্রথমত হচ্ছে যে এই সরকারের যে বৈঠকগুলো করছে আর কি, সেই বৈঠকগুলো কোনোটাই তো ওইভাবে প্রশ্নহীন বা যৌক্তিক বা খুব সঠিক ওয়েতে হয়েছে তা কিন্তু না। একদম শুরুর দিন থেকে মানে অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক, অন্যান্য সংগঠনগুলোর সাথে, এমনকি ধর্মীয় মৌলবাদী, যুদ্ধাপরাধী সংগঠন এদের সাথেও বসেছে। মানে বসার যে একটা, আমি বলবো যে শৃঙ্খলা বা শর্ত, সেটি কিন্তু এই সরকার রাখেনি। কিন্তু তারেক রহমান সাহেব লন্ডনে অবস্থান করছেন, উনি বিএনপির নেতা, এবং আজকে তার সাথে যে বৈঠক হচ্ছে, আমার মনে হয় যে এই বৈঠক তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের একটি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং নির্বাচনের জন্য সে এবং অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েকদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি মুখোমুখি অবস্থান আছি আমরা, বিএনপি সহ। আমরা আমাদের দিক থেকে একমাত্র দাবি ছিল, এবং এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটি সবচেয়ে বড় যে জিনিস ছিল যে খুব দ্রুত একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা, এবং সেটি যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যেই করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা দেখেছেন যে ঈদের আগের দিনও
উনি দেশবাসীর উদ্দেশ্যে যে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়েছেন সেখানেও উনি একটি মানে সম্ভাব্য তারিখের কথা বলছেন, যার যেখানে বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক দলগুলোর মতামতের কোনো প্রতিফলন ঘটেনি। তার প্রেক্ষিতেও কিন্তু তারেক রহমানও তার যে বক্তব্য সেই বক্তব্য খুব সুস্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। তো আমার মনে হয় যে এই যে বৈঠকটি, এটি তো অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠকই গুরুত্ব বহন করে, বিভিন্ন দিক থেকে গুরুত্ব বহন করে। সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন কাজকর্ম নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য জানা যায়। অন্তর্বর্তীকালীন সরকারকে কোন পথে এগোবে বা কোন পথে আগানো দরকার সেটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা, সেটি জানানো হয়। এবং সর্বোপরি যে ঘটনাটি ঘটেছে, যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যেটি হয়েছে, যে বিএনপি একটি নতুন রাজনৈতিক সূচনা করতে যাচ্ছে বলে তারা ঘোষণা দিয়েছে, তারা 31 দফা দিয়েছে, তারা নির্বাচন করতে মানে করার বিষয়ে জোর দাবি জানাচ্ছে। সেই ক্ষেত্রে বিএনপি তো আসলে মানে উনি সর্বোচ্চ নেতা এই মুহূর্তে বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে দেশের বাইরে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। আমার ধারণা যে এই বৈঠকটি অত্যন্ত রাজনৈতিক বৈঠক হবে এবং দেশের জন্য, দেশবাসীর জন্য আমরা প্রত্যাশা করি, সে একটি অন্য রাজনৈতিক দলের নেতা, কিন্তু তারপর আমরা প্রত্যাশা করি যে দেশবাসীর জন্য এই বৈঠক যদি কোনো রকমের কোনো সমঝোতা বা কোনো ভাগাভাগি বা কোন রকমের অন্য ধরনের আলোচনা চলে আসে বা অন্য ধরনের আশঙ্কা তৈরি করে, সেটি আসলে দেশের জন্য, জনগণের জন্য ভালো হবে না এবং আমরা আসলে সেটি প্রত্যাশাও করছি না। কিন্তু একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে একটি রাজনৈতিক দলের নেতা, সে যত বড় নেতাই হোক, সে মামলার কারণে হোক, সে রাজনৈতিক আশ্রয় অন্য দেশে আছে, সেখানে যে একটি দেশের সরকার প্রধানের সাথে তার বৈঠকের কি প্রোটোকলটা বাংলাদেশ সরকার মেনটেন করছে, সে বিষয়টি কিন্তু বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার না। এই জায়গাটিকে পরিষ্কার থাকতে হবে। আমি যে কথাটি শুরুতেই বলেছি যে তারেক রহমানের সাথে বৈঠক হতেই পারে এবং সেই বৈঠক নিয়ে বাংলাদেশের জনগণের অনেক ধরনের প্রত্যাশা রয়েছে এবং আমি আশা করি যে সেই প্রত্যাশা এই বৈঠকের মধ্যে দিয়ে পূরণ হবে। কিন্তু একটি সরকার প্রধান হিসেবে, একটি দেশের প্রধান হিসেবে, নির্বাহী প্রধান হিসেবে হোক, সরকার প্রধান হিসেবে হোক, সে তাকে কিছু প্রোটোকল মেনটেন করে চলতে হবে। কোন প্রোটোকলের আওতায় এই বৈঠকটি আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে সেটি আসলে আমি জানি না। এটি সাক্ষাৎকার হতে পারে, কিন্তু আনুষ্ঠানিক বৈঠক হচ্ছে সেটি আমি আসলে পরিষ্কার না, সরকারের পক্ষ থেকে সেটি পরিষ্কার করা হয়নি। জি, লুনানুর, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি একটু আপনার কাছে আসি। প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে বৈঠক হতে যাচ্ছে, এতে বাংলাদেশের রাজনীতিতে কতটা সুবাতাস বয়ে আনবে, রাজনৈতিক যে সংকট বা অনাস্থার যে একরকম একটি জায়গা তৈরি হয়েছে সেটি আসলে কাটাতে কতটা সহায়ক হবে, এবং যদি একদম বিএনপির জায়গা থেকে বলি যে বিএনপির সাথে যে সরকারের, অন্তর্বর্তী সরকারের একরকমের নানা ইস্যুতে, বিশেষ করে নির্বাচন থেকে শুরু করে আরো কিছু ইস্যুতে যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, তা কতটা কমবে এই বৈঠকের মাধ্যমে আপনি মনে করেন? ধন্যবাদ আশফাক ভাই, ধন্যবাদ সহ আলোচককে। আমি দুঃখিত আমি কিছুক্ষণ যুক্ত থাকতে পারিনি। বস্তুতপক্ষে আজকের এই যে বৈঠক নিয়ে যে প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জুলাই বিপ্লবে যে শত সহস্র জীবন ত্যাগের বিনিময়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার 10 মাস পেরিয়ে গেলেও আমরা দেখেছি 10 মাস পরে একটি তারা নির্বাচনের রোড ম্যাপ প্রদান করেছেন। এই নির্বাচনের রোড ম্যাপ প্রদান করার পূর্বে এবং পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠক করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথেও বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশ থেকে 1-11-এর যে কুশীলবরা, সেই কুশীলবদের ষড়যন্ত্রের কারণে উনি দেশ ত্যাগ করতে, আমি বলবো না, ওনাকে বিতাড়ন করা হয়েছে, তখন দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। উনি শারীরিক অসুস্থ ছিলেন। সেই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার ধারাই পরিচালিত হচ্ছে। আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছে।
আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কনসেপ্ট অত্যন্ত পরিষ্কার। গত 15 বছরের স্বৈরাচারের সময়ও আমরা একটি দাবি নিয়েই অগ্রসর ছিলাম, সেটি হচ্ছে বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা, একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। এটি ছিল আমাদের দলের এবং আমাদের সমমনা দলগুলোর একমাত্র দাবি। সেই দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রোডম্যাপ দিয়েছে, আমরা সেটা মনে করি এই রোডম্যাপের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এটা এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার একটি সময়সীমা 90 দিন থেকে 120 দিন, আমরা স্বাভাবিকভাবেই এর মধ্যেই আশা করেছিলাম একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে জনগণের ক্ষমতা হস্তান্তরের একটি বিষয়। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন এই নির্বাচিত সরকার, এই আন্দোলনের পরে, এই বিপ্লবের পরে যে সরকার আসবে, তারা গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মধ্যে বাংলাদেশে একটি পরিবর্তন, মানুষ যে পরিবর্তন প্রত্যাশা করে, গণতন্ত্রের যে উত্তরণ, সে উত্তরণের ধাপটা হচ্ছে, প্রথম ধাপই হচ্ছে নির্বাচন। যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে আজকে একটি জনগণের প্রত্যাশা, বিশেষ করে আমাদের দলেরও প্রত্যাশা, যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আজকে আমরা দেখছি বিনা কারণে সংস্কারের নাম করে কোনো সংস্কার না ঘটিয়ে একটি সময় ক্ষেপণের পায়তারা বা পরিকল্পনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে। সেই সময়সীমার মধ্যে নির্বাচনকে করার জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছেন, আমরা জানি এই পদক্ষেপের মধ্য দিয়ে যদি সত্যিকার অর্থে আমাদের দলের যিনি দ্বিতীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, ওনার সাথে একটি বৈঠক হওয়ার কথা অথবা বৈঠক চলছে, এরকম একটি বিষয় আছে। আমরা প্রত্যাশা করি এই বৈঠকের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের যে সৃষ্টি, আমাদের দলের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে টানাপোড়েন অথবা সমন্বয়ের অভাব চলছে, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় হচ্ছে আমাদের দলের দিক নির্দেশনা প্রদানকারী একজন ব্যক্তিত্ব, তার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে অগ্রসরমান, তার নির্দেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে। উনার সাথে এই বৈঠকের মধ্য দিয়ে আমরা মনে করি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, আমি একটু প্রশ্ন রাখি আপনার কাছে। এই যে বৈঠকের কথা আমরা যে আলোচনা করছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন বলছেন যে এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে পারে বাংলাদেশের রাজনীতিতে, যেমন নির্বাচনের কথা আপনি বলছিলেন। তারেক রহমান ওনার সাথে বৈঠকের পর এই যে জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে, এটি কি আপনার মনে হয় যে আলাপ আলোচনার পর এটি নিয়ে আবার সরকার নতুন করে ভাবতে পারে? আপনারা যেমন বলছেন ডিসেম্বর এই বছরের মধ্যেই নির্বাচন, অথবা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নির্বাচন চাচ্ছে, এই বিষয়গুলোতে কি ভাবনায় পরিবর্তন আসতে পারে অন্তর্বর্তী সরকারের? আপনার কি মনে হয়? দেখুন আশফাক ভাই, আমরা মোটা দাগে তিনটি বিষয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনির্দিষ্ট তিনটি বিষয়ের উপরে বর্তমান সময়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে বা দেশের মানুষও রয়েছে। সেটা হচ্ছে নির্বাচন, সংস্কার, বিচার। এই নির্বাচন, সংস্কার এবং বিচারের উপরে নির্ভর করেই আজকে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন সংস্কারের কথা বলছেন, নির্বাচনের একটি রোডম্যাপ তারা ঘোষণা করছেন, বিচারের কথা তারা বলছেন। এই সৃষ্ট যে জটিলতা, সময়ের যে ব্যবধান, আমরা বলছি যে ন্যূনতম সংস্কার সম্পাদন করে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, সেই সংস্কারের মধ্যে দিয়ে আজকে যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচিত সরকারি বাংলাদেশের জন্য যে সকল সংস্কার প্রয়োজন, সম্ভাব্য সকল সংস্কার নির্বাচিত সরকারের দায়িত্ব। সুতরাং আজকের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভাবনা, এই ভাবনার মধ্যে যে দূরত্ব রয়েছে, আমি অবশ্যই মনে করি এই দূরত্বের অবসান হওয়া সম্ভব। কারণ আমাদের দলের প্রধানের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের এই বৈঠকে আমরা মনে করি এটা একটি যুগান্তকারী পরিবর্তন এনে দিতে পারে। আমরা মনে করি উভয় পক্ষের মধ্যে সন্তোষজনক আলাপ আলোচনা হলে নির্বাচন, সংস্কার এবং বিচার ব্যবস্থা এর মধ্যে একটা সমন্বয় সাধন হতে পারে। এগুলো সবটাই দরকার বাংলাদেশে। বিচারও প্রয়োজন, বিচারের জন্য সুনির্দিষ্ট সময় দরকার, অনেকগুলো সময় নিয়ে একটা বিচার ব্যবস্থার বিষয়। সংস্কার একটি সুদীর্ঘ বিষয়,
বিভিন্ন ফর্মেই সংস্কার দরকার। বিচার বিভাগের সংস্কার দরকার, শিক্ষা বিভাগের সংস্কার দরকার, রাষ্ট্রের সংস্কার দরকার। সে সমস্ত কারণে যদি আলাপ আলোচনা ফলপ্রসূ হয় তাহলে অবশ্যই আশাবাদী এর মধ্যে দিয়ে নির্বাচনের রোডম্যাপেরও পরিবর্তন হতে পারে, এর মধ্যে দিয়ে সংস্কারের যে চিন্তা ভাবনা তারও পরিবর্তন হতে পারে, বিচার ব্যবস্থা প্রলম্বিত অথবা সুনির্দিষ্ট গন্তব্যে আমাদের যাওয়া, যে বাংলাদেশের মানুষের যে চিন্তা আছে, বিশেষ করে গত জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে হাজার হাজার প্রাণ ঝরে গিয়েছে, এই প্রাণ এবং গত 15 বছরের স্বৈরাচারের মধ্যে দিয়ে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যে নির্মম নির্যাতন, গুম, এই সমস্ত বিষয়েরও বিচার হতে পারে। এই জন্য অনেকগুলো সময়ের প্রয়োজন। কাজে আজকে আলোচনার মধ্যেই তো সমাধান। আমরা বিশ্বাস করি যে উভয় পক্ষের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যিনি আমাদের সিদ্ধান্ত দেওয়ার বর্তমানে দায়িত্বে রয়েছেন, তার সাথে এই আলোচনা ফলপ্রসূ হলে অবশ্যই অনেকাংশেই দূরত্ব কমে যাবে বলে আমাদের বিশ্বাস। জি, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনাকে ধন্যবাদ। লুনানুর, আপনিও সাথে থাকবেন। আমি একটি বিরতি নিব, ছোট্ট বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় তো থাকবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমি একটু লুনানুরের কাছে যেতে চাই। লুনানুর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। লুনানুর, বিগত সময়ের যদি আমরা বিবেচনা করি যে নির্বাচন এবং ভোটের হিসাবে, বর্তমানে ভোটের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, এবং আগামী নির্বাচনে বিএনপির জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি বলি সেটি হয়তো বা খুব একটা ভুল হবে না আমার মনে হয়। এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এই যে নির্বাচন দেওয়ার পর ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া এবং পরবর্তী যে কাজগুলো, এই কাজগুলো যেন সহজ হয় এবং বাধাগ্রস্ত না হয়, সেক্ষেত্রে কিছু বিষয় নিয়ে সমঝোতাও হয়তো বা হওয়ার প্রয়োজন আছে। এই বিষয়গুলো নিয়েও কি আসলে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা হতে পারে? আপনার কি মনে হয় এই ধরনের কোনো বিষয় থাকতে পারে লুনানুর? হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে যে থাকতে পারে মনে করাটা তো আসলে সম্ভব না। তবে যে বিষয়টি আপনি বলেছেন যে ভোটের যে রাজনীতি, সেখানে বাংলাদেশে নির্বাচনে মধ্য দিয়ে বিএনপির সবচেয়ে বেশি জয়লাভ করার সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি, এবং সে যেহেতু বিএনপির শীর্ষ নেতা, সেক্ষেত্রে নির্বাচন পরবর্তী কিছু বিষয়, আপনি যেটা বললেন যে দায়িত্ব হস্তান্তর বা সরকার গঠন, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা একটি গণতান্ত্রিক দলের সাথে, এটি বিষয়টি খুব একটি মানে না হওয়া উচিত না, আমি এটা মনে করি। হওয়াই উচিত আর কি, হতে পারে, কিন্তু হতে পারে কখন? যখন হচ্ছে আপনার নির্বাচন ঘোষণা করা হয়ে গিয়েছে বা নির্বাচনের একটি প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে, বা একটা সম্ভাবনা যে জায়গাটা, সেই জায়গাটি পরিষ্কার হয়েছে। কিন্তু একটা বিষয় আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে রাজনীতিতে এই সম্ভাবনাগুলোকে ধরেই আমাদেরকে এগোতে হবে, এবং এই ধারাবাহিকতাগুলো অবশ্যই মেনটেন করতে হবে। যে ক্ষমতায় যাবে বা যে ক্ষমতাসীন হওয়ার সম্ভাবনা রয়েছে, রাষ্ট্র পরিচালনা আগামীতে করবে, তার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে, এমনকি যে সকল রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল রয়েছে, সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়েই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার পরিচালনা করতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় কিন্তু কোনো সুনির্দিষ্ট কাঠামো বলেন বা কোনো রকমের কোনো ধরনের কোনো নিয়ম নেই, মানে কোনো আইন নেই, তার কোনো বিষয় সে এই বিষয়ে এরকম হলে এই সিদ্ধান্ত নিতে পারে, সেরকম কোনো নির্দিষ্ট বিষয় নেই। প্রত্যেকটি বিষয় কিন্তু তার আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিতে হবে, এবং এটি খুব গুরুত্বপূর্ণ যে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তাদেরকে উদ্যোগ নিয়ে এই সরকারের যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলোর বৈধতাটি দিতে হবে আগামী সংসদে, এবং সংসদে যে সকল রাজনৈতিক দলগুলো থাকবে, সেই ক্ষেত্রে কোন কোন জায়গায় আমরা বৈধতা দিতে পারি আমাদের পক্ষে সম্ভব, এবং আমাদের এই যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের চেতনা, সেই অভ্যুত্থানের প্রত্যাশার সাথে কোন কোন বিষয়গুলো যায়, সেই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সকল রাজনৈতিক দলের সাথে, এমনকি তারেক রহমান বিএনপির সাথে অবশ্যই আলোচনা করতে পারে। কিন্তু একটি বিষয় আমি একটু সুনির্দিষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
সেই ক্ষেত্রে তার কোনো বৈঠক, তার কোনো আলোচনা, তার কোনো পূর্ব সিদ্ধান্ত যদি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে, নির্বাচনের তার নিরপেক্ষ অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে, আমার মনে হয় সেই ধরনের বৈঠকগুলো বা বৈঠক মানে সেই ধরনের আলোচনাগুলো না করাই ভালো। বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে, এমনকি সারা পৃথিবীর কাছে এই মুহূর্তে সবচেয়ে বিষয়টি খুবই সুস্পষ্ট যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হলে হয়তো বিএনপি আগামী সরকার গঠন করবে, কিন্তু সেই সরকার গঠন হয়তো করবে সেই কথার উপরে নির্ভর করে আগামী দিনের কোনো পরিকল্পনা এই মুহূর্তে গ্রহণ করা বা শেয়ার করা, সেটি আমার মনে হয় যে নির্বাচনের সময় এই সরকারের নিরপেক্ষতা নিয়ে একটি প্রশ্ন তৈরি হতে পারে। আমি মনে করি একটি দায়িত্বশীল দল হিসেবে বিএনপিও সেই দিকে পা দিবে না, যে সেই নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে তারা ক্ষমতাসীন হতে চাইবে না, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার বা কোনো অধিকারই নেই সেই নিরপেক্ষতা হারানোর। মানে তার মানে আপনি যে প্রশ্নটা করছেন যে পরবর্তী সরকার কিরকম হবে, সরকার হস্তান্তর করা কিরকম হবে, সেই বিষয়গুলো নিয়ে আসলে এখনই আমার মনে হয় যে আলোচনা করার সুযোগ আসে। এখন বাংলাদেশের মানুষের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে নির্বাচনটি কিভাবে একটি পেশিশক্তি মুক্ত, একটি কালো টাকা মুক্ত, একটি ধর্মীয় প্রভাব মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, সন্ত্রাস মুক্ত নিরপেক্ষ নির্বাচন কিভাবে অনুষ্ঠান করা যেতে পারে, শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে আলোচনা করাটা সবচেয়ে সমীচীন হবে। এর বাইরের আলোচনাগুলো করা পরবর্তী সময় যথেষ্ট সময় রয়েছে, এবং সেই সময় অলরেডি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার যে সময়, সেই সময় কিন্তু সে পার হয়ে গেছে। কিন্তু এই বিষয়টি যেহেতু আমাদের একটি উদ্ভূত পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোই কিন্তু বলেছে যে যেভাবে নির্বাচন ব্যবস্থা ভেঙে গিয়েছিল, যেভাবে আমলাতন্ত্র প্রত্যেকটি বিষয়কে গ্রাস করেছিল, যেভাবে দুর্নীতি বা সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল, সেখানে একটি প্রকৃত অর্থে জনগণের মতামতের প্রতিফলন যদি ঘটাতে চাই আমরা, মিনিমাম একটি সংস্কার দরকার। সেই সংস্কারের জন্য তাকে যথেষ্ট স্পেস আমি দেওয়া একটি হয়েছে। প্রশ্ন রাখতে চাই, আপনি যে কথাগুলো বলছিলেন নির্বাচন নিয়ে সংস্কারের বিষয় তো আছেই, নির্বাচনের যে বিষয়টি প্রধান উপদেষ্টা বলেছেন 17 বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন বাংলাদেশে হবে, এই ব্যাপারে সরকারের উপর কতটা আস্থা রাখছেন লুনানুর? আমি দেখলাম উনি বললেন যে কোথাও ইউএনবির একটা সাক্ষাৎকারে বোধহয় না কোথায় দেখলাম যে আগামী সরকারের কোনো অংশ হওয়ারও তার ইচ্ছা নাই, নির্বাচিত সরকারের সাথে থাকা, এবং 17 বছরের মধ্যে সবচেয়ে সুন্দর নির্বাচন করবে। যদি সেটি হয়ে থাকে, আমাদের দিক থেকে, আমাদের দলের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করব, এবং বাংলাদেশের জনগণের কিন্তু সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা, সবচেয়ে বড় দাবির জায়গা সেটি। যতই যা বলুন আপনারা, কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের মূল ফোকাস বা মূল দাবির জায়গাটা ছিল, মূল ক্ষোভের জায়গাটা ছিল একটি সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন, একটি প্রকৃত নির্বাচন যেখানে মানুষের মতামতের প্রতিফলন ঘটে। কিন্তু এই গত কয়েক মাস ধরে, 10 মাস ধরে এই সরকার যে ক্ষমতায় রয়েছে, তাদের কোনো পদক্ষেপের মধ্য দিয়ে, কোনো কর্মসূচির মধ্য দিয়েই তারা কিন্তু বাংলাদেশের মানুষের এই আস্থা অর্জন করতে পারেনি। এবং আজকে যে কথাটি উনি বলেছেন, আমি মনে হয় যে উনি যদি শুধু মুখের কথাই না হয়ে থাকে, এটি যদি করতে চান তাহলে তো খুবই ভালো, এবং সেটি আমাদের প্রত্যাশার জায়গা। কিন্তু গত 10 মাসে উনি যেটি করেছেন, একটি অনির্বন্ধিত রাজনৈতিক দলকে সবচেয়ে গুরুত্ব দিয়ে, মবের মধ্য দিয়ে নানা ধরনের মতামত যেগুলো উঠে এসেছে সেগুলোর মধ্যে নানা ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার যে বিষয়টি, সেই বিষয়টিতে সে যেটি করেছে, একটি মানে বাংলাদেশের মানুষের 54 বছরের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নিয়েছে বলবো, যদিও সেটি কোর্ট নিয়েছে, কিন্তু সরকারেরও সেটি মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা যেটি ছিল নিয়োগের বিষয়ে আপনারা দেখেছেন। সেই সামগ্রিক বিষয় বা নির্বাচনের প্রস্তুতি যে একটি বিষয়, সেই সামগ্রিক বিষয় সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের নির্বাচনে যে বিষয়টি খুব বাজে প্রভাব ফেলে, সেটি হচ্ছে কালো টাকা। সেই কালো টাকার মুক্ত নির্বাচন করার জন্য বা সকল রাজনৈতিক দলের সহ অবস্থান নিশ্চিত করার জন্য আমরা তাকে কোনো পদক্ষেপ নিতে দেখিনি। উপরন্তু এই জায়গাটাতে রাজনৈতিক দল যখন তাদের নিবন্ধন ছিল না, তখন তাদের সাথে বৈঠক করেছে, ধর্মীয় মৌলবাদী দলগুলোকে সে বেশি স্পেস দিয়ে, তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সাথে নানা ধরনের শেয়ার করছে, এবং একটি নতুন রাজনৈতিক দল যার আসলে নিবন্ধনই নেই,
যেটি বাংলাদেশের মানুষ যেটিকে আসলে কোড অ্যান্ড কোড কিংস পার্টি বলে, যেটি তাদের ওখান থেকে তৈরি, সেই দলকে গুরুত্ব দিয়ে সে যেভাবে কাজ করছে, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে, বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, আমার মনে হয় যে সেইখানে তার এই কথাটি শুনতে অনেক ভালো লাগলো, মানে আশাপ্রদ হলেও আমাদের কাছে অতটা স্বস্তিদায়ক না, বা আমরা অতটা নিশ্চিত হতে পারছি না। ছোট্ট করে আমরা একটু আমাদের প্রশ্নগুলো রেখেই যাই। জি, ছোট্ট করে আমি একটু আপনার কাছে জানতে চাই, যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করি। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হতে আগ্রহী নন। এই জায়গায় ডক্টর ইউনূসকে নির্বাচিত সরকারের অংশ হোক তিনি, আপনি কি চান এমনটা লুনানুর? একটি হচ্ছে যে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেখানে তার কোনো সুযোগই নাই, তার কোনো এখতিয়ারই নাই। তাকে প্রথম দিনই গত বছরের আগস্ট মাসেই তাকে এই সিদ্ধান্তটা নেওয়ার ছিল যে সে কোনো রাজনৈতিক দলের সাথে বা কোনো নির্বাচিত সরকারের অংশ হবে কিনা। সে সিদ্ধান্ত নিয়েছে, সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে, এবং এই প্রধান হওয়ার সাথে সাথে নির্বাচিত সরকারের অংশ হওয়ার যে জায়গাটি আগামী নির্বাচনে অন্তত সেই জায়গাটি কিন্তু সে সে তার আইনগত অধিকার বলেন, প্রত্যাশার জায়গা বলেন, সেই জায়গাটি কিন্তু তার নাই। তাকে এখানে মধ্যবর্তী থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকেই, নিরপেক্ষ থেকেই তাকে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হবে প্রথমত। দ্বিতীয়ত আরেকটি কথা আপনি যেটা বলেছেন যে আমি চাই কিনা, আমি একদমই চাই না। গত 17 বছরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে রাজনীতিবিদদের হাত থেকে নিয়ে ব্যবসায়ীদের হাতে দেওয়া হয়েছে। রাজনীতিকে একটি বিনিয়োগে পরিণত করা হয়েছে। ব্যবসায়ীদেরকে এনে, আমলাদেরকে এনে সংসদে 80%, 70% ব্যবসায়ী এবং আমলা। রাজনীতিবিদ যারা জনগণের প্রতিনিধিত্ব করে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, তাদেরকে পাশে সরিয়ে শেখ হাসিনা আমলাতন্ত্রের মধ্য দিয়ে একটা দুর্নীতি দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। সেখানে আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের আরপিও তো রয়েছেই, তারপর খুব সুস্পষ্ট করে বলতে চাই, নির্বাচিত সরকারের অংশ একজন রাজনীতিবিদের হওয়া উচিত। সে যদি সেটা হতে চায়, তাকে রাজনীতির সাথে যুক্ত হয়ে, রাজনীতি করে, জনগণের কাছে পরীক্ষিত হয়ে তারপরে হতে হবে। জি, লুনানুর, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনার কাছে আসি। একই বিষয় আসলে আমি একটু তুলে ধরি। 17 বছরের পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, এই ব্যাপারে সরকারের উপর কতটা আস্থা রাখছেন। একই সাথে একটু জুড়ে দেই, সেটা হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হতে আগ্রহী নন প্রধান উপদেষ্টা। আপনি ব্যক্তিগতভাবে যদি বলতে চান, আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূস নির্বাচিত সরকারের অংশ হোক, আপনি চান কিনা, আপনি কিভাবে দেখেন বিষয়টি? অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। ধন্যবাদ আশফাক ভাই। আমার সহ আলোচক আপাকেও অনেক ধন্যবাদ, তিনি অনেক সুন্দর করে বিষয়টা উপস্থাপন করেছেন। আমি আমার দলের যে স্ট্যান্ড, যে জায়গা, সেটা অত্যন্ত পরিষ্কার। 17 বছরের যে রেজিম, যে অটোক্রাসি, যে স্বৈরাচার, এই স্বৈরাচারের সময়কালীন সময়েও বিএনপির একটাই দাবি ছিল, একটি নির্বাচন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সকল মানুষের, সকল ভোটারদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য তাদের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আমরা দেখতে চেয়েছি বাংলাদেশে। সেই গণতান্ত্রিক সরকার দেখার জন্যই আমরা এই 17 বছর এই অটোক্রেসির বিরুদ্ধে, এই রেজিমের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে। সেই আন্দোলনের ফলশ্রুতি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একমাত্র এবং প্রধান দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সমস্ত ভোটারদের ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যে কথাটা আপা বললেন আমি সেটাকে রিপিট করতে চাই, কারো টাকা ইত্যাদি ইত্যাদি পেশি শক্তি, এ সমস্ত পরিস্থিতিকে বাদ দিয়ে আজকে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন, সেটা অতীব সুন্দর, কম সুন্দর, বেশি সুন্দর, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। আমি শুধু মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাই মনে করে প্রত্যেকটি ভোট যার আছে তিনি যেন ভোট দিতে পারে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই বক্তব্যটা যেন বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠিত করতে পারে। এটা হচ্ছে আমাদের দাবি, এটা হচ্ছে আমাদের চেতনা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সর্বোচ্চ সুন্দর, কম সুন্দর, এই কনসেপ্টের সাথে আমরা একমত না। সর্বোচ্চ সুন্দর বলতে আমি কোনো বিষয় বুঝতে পারি না। নির্বাচনের সৌন্দর্য বাংলাদেশের সকল ভোটার ভোট দিতে পেরেছে কিনা, এটা উনি নিশ্চিত করতে পারলে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ হব, ধন্য হব।
কিন্তু যে কথাটা আজকে চলে আসছে রাজনীতির প্রেক্ষাপটে, উনার অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা পেরিয়ে গিয়ে তিনটা অন্তর্বর্তীকালীন সরকারের যে সময় বা তত্ত্বাবধায়ক সরকারের সময় পেরিয়ে গিয়ে তারপরে ওনার 6 মাস সময়ের পরে ওনার পরিকল্পনা এপ্রিল মাসে উনি নির্বাচনের দিতে যাচ্ছেন, এই জিনিসটা বাংলাদেশের জনগণের চিন্তার সাথে যায় না। বাংলাদেশের মানুষ এভাবে চিন্তা করে না। বাংলাদেশের মানুষ ভোটাধিকার এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়েছে। সেই জীবন দানের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায়। বাংলাদেশের মানুষ চায় তাদের ইচ্ছার প্রতিফলন। বাংলাদেশের মানুষ চায় তারা যাকে চায় সে সরকার প্রধান হবে। বাংলাদেশের মানুষ চায় তারা যাদেরকে বিভিন্ন জায়গায় নির্বাচিত করবে তারাই হবে গণতান্ত্রিক সরকারের পার্ট অ্যান্ড পার্টিসিপেন্ট। সেখানে উনি থাকবেন কি থাকবেন না সেটি নির্ভর করবে বাংলাদেশের জনগণের উপরে। ওনার ইচ্ছা বা অনিচ্ছার উপরে এটার প্রতিফলন নির্ভর করে না। উনি তো এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আসেনি। যে কথা আমার সমালোচক বলেছে সেই কথাটাই সঠিক। উনি বাংলাদেশের মানুষের কাছে দাবি করতে পারেন, ক্যান্ডিডেট হিসেবে আসতে পারেন, যদি ওনার রাইট থাকে, অধিকার থাকে, সে অধিকার ওনার বর্তমানে আছে কিনা সেটা বিবেচ্য বিষয়। তবে আমরা মনে করি যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের নির্বাচন প্রয়োজন এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ভবিষ্যতের সরকার, বিচার এবং সংস্কার এই সকল কাজগুলো সম্পন্ন করবে, এটাই আমরা মনে করি। এটা হচ্ছে আমাদের মূল কথা। সেক্ষেত্রে উনি ব্যক্তিগতভাবে কি করবেন কি করবেন না সেটা ওনার বিষয়। আমাদের জনগণের ইচ্ছার প্রতিফলনটাই আমরা চাই। জি, আপনাকে ধন্যবাদ। লুনানুর, আপনার কাছে আবার একটু আসি। প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়েও কিন্তু নানা আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন তিনি 10 মাসে 10 বার 11 বার বিদেশ সফর করছেন। অনেকে বলছেন যে রাষ্ট্রীয় প্রয়োজন হয়তো বা ততটি নেই, তিনি ব্যক্তিগত প্রয়োজনীয় অথবা ব্যক্তিগত ইচ্ছায় তিনি সফর করছেন। এই বিষয়টিতে আপনি কি বলবেন লুনানুর? প্রথমত হচ্ছে প্রধান উপদেষ্টা উনি যেতেই পারেন বিদেশে, সেটা ব্যক্তিগত কাজেও যেতে পারেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার আগেও সারা পৃথিবী জুড়ে নানা ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন। নিশ্চয়ই তার সেই কাজগুলোকে একটু সংকুচিত করেই উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব পালন করবেন। কিন্তু আমি সেই আলোচনায় বিদেশে যাচ্ছে, ব্যক্তিগত সফরে যাচ্ছে, রাষ্ট্রীয় সফরে যাচ্ছে, সেই আলোচনা যাওয়ার আগে একটু কথা বলতে চাই। যে দেশে যাচ্ছে উনি, এর আগে জাপান গিয়েছিলেন, আজকে এখন ইউকেতে গিয়েছেন। সব জায়গায় যাওয়ার পরে দেখবেন যে একটি দেশের সরকার প্রধান হিসাবে যে একটি মানে অভ্যর্থনা পাওয়া, তাকে মানে রিসিভ করার যে একটি বিষয়টি, যে প্রোটোকলের বিষয়গুলো, সেই বিষয়গুলো এমনকি মানে সেটা নাই হতে পারে। সে যদি বেসরকারি কোনো কর্মসূচিতে যায় সেখানে সেভাবে সেই মানে সিস্টেম অনুযায়ী হবে, কিন্তু যাওয়ার আগে বাংলাদেশে তার যে প্রেসের যে উইং গুলো রয়েছে তাদের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো বিভিন্ন দেশে যে পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেমন জাপানে যাওয়ার পরও আপনি দেখেছেন যে কর্মসূচি এখানে যা বলে গিয়েছিলেন ওনার প্রেস সচিব, সেগুলো পরবর্তীতে পরিবর্তিত হয়ে একদমই ব্যক্তিগত কর্মসূচি জাপানে সে পালন করে এসেছে। এবং এখন ব্রিটেনে যাওয়ার পরও যেটি দেখলাম সেটি হচ্ছে যে ওখানেও যে ঘোষণাগুলো দিয়ে গিয়েছিলেন, এমনকি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হতে পারে, অমুক দিন সাক্ষাৎ হবে, সেই কথাগুলো বলেছেন। কিন্তু যাওয়ার পরে দেখলাম যে এখন আমরা গণমাধ্যমে দেখলাম যে সেটার কোনো সম্ভাবনাই নেই। ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি ওখানে অবস্থানই করছেন না। তো এই যে প্রেক্ষিত গুলো তৈরি হচ্ছে, এই প্রেক্ষিত গুলো আসলে হয় কি, এমনিতেই তো দুর্নীতি দুর্বৃত্তায়নের যে জায়গাগুলো বা বাংলাদেশের মানুষের গণতন্ত্রহীনতা, মানবাধিকার পূর্ণ হওয়ায় কিন্তু সারা পৃথিবী জুড়ে আমরা একটি নাজুক অবস্থান করছি। যেটি একটি শক্তিশালী অবস্থান বাংলাদেশের মানুষের ছিল 71 সালে, যেটি অর্জন করেছিল বাংলাদেশের মানুষ। সেখান থেকে যখন এই ধরনের পরিস্থিতি আবার তৈরি হয়, সেই পরিস্থিতিগুলো ব্যবসায় বলেন, কূটনৈতিক অবস্থানে বলেন, রাষ্ট্রীয় অবস্থানে বলেন, সেই জায়গাগুলোতে একটু অস্বস্তি তৈরি হয় আমার মনে হয়। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যারা থাকেন তাদের কিন্তু এই ধরনের অস্বস্তিতে পড়াটাকে আপনি একদমই অন্যভাবে নিবেন না। এর পড়াটা কিন্তু স্বাভাবিক। কেন স্বাভাবিক আমি বলি, কারণ হচ্ছে একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে সে যদি প্রধানমন্ত্রীও না থাকে, বিরোধী দলেও থাকে, তার এক ধরনের অভ্যস্ততা, তার এক ধরনের অভিজ্ঞতা বা এক ধরনের জানা এবং যে টোটাল যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা সম্পর্কে এক ধরনের মানে
পারঙ্গমতা থাকে, যেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু থাকবে না। তারা বিভিন্ন সেক্টর থেকে এসে এই মধ্যবর্তী সরকার গঠন করেছে। তাদের আগে তারা বিভিন্ন সংস্থার সাথে আগে জড়িত ছিল। সেই সফরগুলো এবং রাষ্ট্রের প্রধানের সফর কিন্তু একটি যে ভিন্ন বিষয় কি, আমার মনে হয় যে সেই জায়গাটা আমাদের হিসাবে এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে সফরগুলো সেই জায়গাটা মেনটেন হচ্ছে না। মানে উনি একজন নোবেল লরিয়েট, উনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন আমন্ত্রণে যেতেন, সেটা থেকে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে যাওয়ার একটি ভিন্নতা রয়েছে। সেই ভিন্নতাটাকে উনি ঠিক স্পষ্ট করতে পারছেন না বিভিন্ন সফরের মধ্য দিয়ে, এবং এটা বারবারই হচ্ছে। আমার মনে হয় এই জায়গাটি আমাদের দেশের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের জন্য একটু অস্বস্তিকর। আর সফরের বিষয়টি আমি একটু বলতেই চাই, এটা তো আসলে রাষ্ট্র ক্ষমতায় আমাদের যারা থাকে তাদের একটি প্রবণতাই থাকে ভোগ বিলাস করা, এবং সেটার বাইরে যে উনি বা ওনার টিম সেটাও খুব একটা মনে হচ্ছে না। আপনারা দেখছেনই তো, ছাত্র নেতারা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারা এখন বড় বড় দামি দামি গাড়ি চালাচ্ছে, তাদের জীবনযাপন সবকিছু মিলিয়ে। কিন্তু ওনার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বাইরেও একটি জীবন ছিল, যে জীবনটিও যে জীবনটি যাপন করতেন সেখানেও কিন্তু সফরগুলো খুব ঘন ঘনই হতো আর কি। তো দুটি মিলিয়ে আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষিতে আমার মনে হয় এটি একটু সংকুচিত করে এনে নির্বাচনের দিকে, জনগণের প্রত্যাশার দিকে মনোযোগ দেওয়াটা আমি প্রত্যাশা করছি। জি, লুনা নূর, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দুজনেই ভালো থাকবেন। আজকে আমাদের সময় একদম শেষ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।